কথা তো শুনতে পাচ্ছি না এখানে। হ্যালো, আমরা এখন লাইভে যাব। ঠিক আছে, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সবাইকে নমস্কার, কর লাগি, যিশু বাড়াই, যিশু মারাং। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভে আসার জন্য। চাঁদপুকুর শান্তিরাজ যুব সংঘ কর্তৃক আয়োজিত এই সংস্কৃতির আড্ডার পর্ব 2 এটা, যেখানে আমরা কথা বলবো আদিবাসীর সংস্কৃতির চিত্র নিয়ে। তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য। আর যারা যারা এখন আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, তারা কমেন্টের মাধ্যমে তাদের মতামত আমাদের জানাতে পারেন। আর যারা ইতিমধ্যে দেখছেন আমাদের লাইভটি, তারা শেয়ার করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন পরিচয় পর্বে চলে যাব। পরিচয় পর্বে যাওয়ার আগে দর্শকদের জন্য বলে দিতে চাই যে আজকে আমাদের সাথে 4টা সম্প্রদায়ের অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তাহলে প্রথমে আমি চলে যাব মিলন দাদার কাছে তার পরিচয় দেওয়ার জন্য। তিনি কোথা থেকে এসেছেন, কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং কি করেন, তার নাম, ঠিকানা এবং কোন কাজের সাথে সংযুক্ত আছেন এ বিষয়ে আমাদের এখন তিনি বলবেন। মিলন দাদা। শুভেচ্ছা জানাই সবাইকে, গড় লাগি, জোহার। আমি দিনাজপুর থেকে বলছি। আমি মিলন সরেন। বর্তমানে আমি পড়াশোনা করছি দিনাজপুর আইন কলেজে, পাশাপাশি ছোট একটা এনজিওতে জব করি। তার সাথে আমি বর্তমান দিনাজপুর শাসু জেলা শাখার সভাপতি পদে আছি আর কি, দায়িত্বে। এইটা আর কি আমার ছোট্ট একটা পরিচয় দিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জানাই মিলন দাদাকে তার সুন্দর পরিচয় আমাদের মাঝে প্রদান করার জন্য। এবার আমি চলে যাব প্যাট্রিক দার কাছে। প্যাট্রিক দাকে অনুরোধ করব আপনি আপনার পরিচয় দেওয়ার জন্য, কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এটা। শোনা যায়? হ্যাঁ, শোনা যায় দাদা। আচ্ছা, আমি প্যাট্রিক দাসকে। আমার ধর্মপ্রদেশ হচ্ছে রাজশাহী, ধর্মপল্লী চাঁদপুকুর। আমি ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত। আর আমি এখন আগ্রা দ্বিগুণ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই প্যাট্রিক দাদাকে। এবার আমি জয়ন্ত দাদাকে অনুরোধ করব তার পরিচয় প্রদানের জন্য এবং কোন সম্প্রদায় থেকে তিনি এসেছেন, পড়াশোনা কি, কোন কাজের সাথে তিনি জড়িত এ বিষয়ে বলার জন্য আর কি। সকলকে গোটেনি শামসিন। আমার নাম ভিক্টর জয়ন্ত বিশ্বাস। আমি পাহাড়িয়া সম্প্রদায়ের একজন ছাত্র। পড়াশোনা করছি অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত রয়েছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জয়ন্ত দাদা। এবার প্রিমা দিদিকে অনুরোধ করব তার পরিচয় দেওয়ার জন্য। প্রিমা দিদি। হ্যালো প্রিমা দিদি। সবাইকে গড় লাগি। আমি সুপ্রভা পিমামিজ। আমার ধর্মপল্লী বলদেপুকুর মিশন। আর আমি বর্তমানে অবস্থান করছি রংপুর থেকে, আর আমার বাড়িও রংপুরে।
আর বর্তমানে আমি কোনো জব করছি না। আর স্টাডি আমার আপাতত মেডিকেল ডিপ্লোমা শেষ হয়েছে। আর মাস্টার্সের জন্য একটু ওয়েট করছি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে। এবার আমি অনুরোধ করব বাসন্তী দিদিকে তার পরিচয় দেওয়ার জন্য। বাসন্তী দিদি। হ্যালো বাসন্তী দিদি। সবাইকে গুড ইভিনিং, জোহার, গড়লকি। আমার নাম বাসন্তী লিলিয়ানা বাস্কে, আমার বাসা দিনাজপুর। আমি নার্সিং স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে তাদের সুন্দর পরিচয় প্রদানের জন্য। এবার আমরা চলে যাব আমাদের আসল পর্বে। তার আগে আমি কিছু বলতে চাই যে আমাদের চাঁদপুকুর শান্তিরাজ যুব সংঘ থেকে যে এই সংস্কৃতির কথা প্রচার করা হচ্ছে, এ বিষয়ে আমি কিছু বলতে চাই। মানে তারা কেন এই প্রতিযোগিতা আয়োজন করেছেন, কেন এই সংস্কৃতির কথোপকথন নিয়ে কথা বলছেন। তো আমরা দিন দিন লক্ষ্য করলে দেখব যে আমরা সংস্কৃতি থেকে পিছিয়ে পড়ে যাচ্ছি। যুগ ডিজিটালাইজ হচ্ছে, আর আমরা দিন দিন আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছে আর কি। তো সেই কমতি লক্ষ্য করেই আমাদের চাঁদপুকুর যুব সংঘ এই উদ্যোগটা নেই যে আমাদের সংস্কৃতি চর্চা করা উচিত। সেই লক্ষ্যে এই গ্রুপটি, পেজটি খোলা হয়েছে, যাতে আমরা সবার সাথে আমাদের সংস্কৃতি সহভাগিতা করতে পারি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে আমাদের অতিথিগণ বিভিন্ন সম্প্রদায় থেকে, পাহাড়ি, মাহালি, সাঁওতাল, উরাও, তারা যুক্ত হয়েছেন। তো তাদের সাথে আমরা বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সাথে কমিউনিকেট করতে পারবো। তো এই উদ্দেশ্যে আর কি চাঁদপুকুর যুব সংঘকে আমি অনেক সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা আয়োজন করেছেন। তো এখন আমরা চলে যাব আমাদের প্রশ্ন পর্বে। তো আমি প্রথমেই বলতে চাই যে আমাদের বর্তমান অবস্থা খুবই শিথিল, কারণ এখন করোনা প্যান্ডেমিক চলতেছে, আর আমরা সবাই ঘরে বসে আছি। আমাদের বিভিন্ন সংস্কৃতির অবস্থা বিভিন্ন রকম, বিভিন্ন সংস্কৃতির মানুষজন বিভিন্নভাবে তারা জীবনযাপন করছেন। তো এ বিষয়ে আমি প্রশ্ন করব মিলন দাদাকে যে আপনার বর্তমান সংস্কৃতির অবস্থা কি রকম, আপনার সম্প্রদায়ের বর্তমান সংস্কৃতির অবস্থা কি রকম এবং আমাদের বাংলাদেশের অবস্থা কি রকম, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ জানাই আপনাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনকে যে সুন্দর আয়োজন, সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, এবং আমাকে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের সাংস্কৃতিক চিত্র দিন দিন কি অবস্থায় আছে বা বর্তমান কেমন অবস্থায় আছে সেটা জানানোর জন্য। দেশে যেহেতু করোনা ভাইরাসের আবির্ভাব, এই অবস্থায় অনেক করোনায় অনেকে মারা গিয়েছেন, অনেকেই অসুস্থ। আমরা প্রথমত যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সবার প্রার্থনায় স্মরণ করব, এবং তারা যেন শারীরিক মানসিকভাবে শক্তিশালী হয়ে তাদের এই করোনার যে প্যান্ডামিক অবস্থাটা এটা যেন কাটিয়ে উঠতে পারে। আর প্রথমে আমিও জানাই সবাইকে আমরা যেন এই করোনাকালীন সচেতন থাকতে পারি, চেষ্টা করব আমাদের মাধ্যমে দু একজনকে উৎসাহিত করব কিভাবে আমরা করোনা থেকে বাঁচতে পারি। ধন্যবাদ আবারও আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের আদিবাসী সাংস্কৃতিক বর্তমান অবস্থা আসলে দিন দিন পিছিয়ে যাচ্ছে, কারণ আমরা বর্তমান যে প্রেক্ষাপট, যে যুগ চলতেছে, আমাদের এই অবস্থাতে আমরা নিজেদের কালচার বা সংস্কৃতি থেকে আমরা ধীরে ধীরে বিচ্যুত হচ্ছি। আসলে আমাদের জানতে হবে যে আসলে সংস্কৃতিটার সংজ্ঞাটা কি। আসলে আমি
একটু আপনাদের উদ্দেশ্যে সংস্কৃতির সংজ্ঞাটা একটু তুলে ধরব। সংস্কৃতি একটি জাতির প্রাণ, অলংকারের মতো। সংস্কৃতি হলো সামাজিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান ও উপলব্ধি। সমাজ এই উপলব্ধিটুকু ব্যক্তি বিশেষকে দান করে থাকে। আমাদের সান্তাল সমাজে অনেক রীতিনীতি প্রাচীনকাল থেকে চলে আসতেছে। যুগের পরিবর্তনের প্রেক্ষাপটে আমরাও ধীরে ধীরে কিন্তু আপডেট হচ্ছি, বা আমাদের কিছু কিছু রীতিনীতি আমাদের সমাজ থেকে ধীরে ধীরে কমে আসতেছে। যে আমাদের মনে করেন যে অতীতে আমাদের বিয়ের অনুষ্ঠানটা দেখলে আপনারা দেখবেন যে অনেক নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন করতে গেলে আমাদের মোটামুটি আগে আমাদের 7 থেকে 8 দিন বা 10 দিনও বিয়েটা যেত আর কি। কিন্তু বর্তমান আসলে আমরা কতটুকু আপডেট হচ্ছি বা আমাদের যত শিক্ষিত হচ্ছি তত আমরা সময়ের মূল্য বুঝতেছি। এইভাবে কিছু কিছু আমাদের দিকটাকে পরিবর্তন করতেছি, প্লাস তার পাশে পাশে আমাদের কিছু রীতিনীতিটাকে আমরা নিজেদের সুবিধার মতো ছোট করে আনতেছি, যাতে আমরা এই 10 দিন যেটা বিয়ে হচ্ছিল সেই 10 দিনের বিয়েটা আমরা যেন 3 দিনে করতে পারি, বা আমাদের এই 3 দিনের বিয়েটা যদি করতে পারি তাহলে আমাদের কিছু সময় বাঁচবে, আমাদের কিছু অর্থ বা অন্য কিছু দিক দিয়ে আমরা উপকারী হব। এই প্রেক্ষাপটে আমরা কিছু আমাদের সংস্কৃতি থেকে আমরা ধীরে ধীরে বিচ্যুত হয়ে আসতেছি। কিন্তু আমাদের জানতে হবে আসলে সংস্কৃতিটি হচ্ছে একটি জাতির প্রাণ কেন্দ্র। আর এই সংস্কৃতি আমরা যদি ভুলে যাই বা আমরা সংস্কৃতি থেকে বিচ্যুত হই, তাহলে আমাদের অস্তিত্ব কোথায় যাবে আসলে এটা আমরা বুঝতে পারতেছি না। তো আমাদের সংস্কৃতির প্রধান হচ্ছে আমাদের মনে করেন যে ভাষাও তো আমাদের ধীরে ধীরে বিলীন হয়ে আসতেছে। মানে আমাদের আদিবাসী সান্তাল সমাজ দেখেন অন্যান্য বাঙালিদের মতো, অন্যান্য জাতির মতো বাংলাই বেশি পছন্দ করতেছে। তো এইভাবে যদি আমরা বাংলার দিকে ঝুঁকে পড়ি, হলো আমাদের সংস্কৃতি বা আমাদের কৃষ্টি কালচার কোন দিকে চলে আসবে? আমাদের নিয়ম কানুন অটোমেটিক আমাদের কমে আসতেছে। তারপরে আমাদের নিজস্ব ভাষা, মাতৃভাষা, এই ভাষা যদি আমরা অন্য ভাষায় রূপান্তরিত করে দেই তাহলে আমাদের অস্তিত্ব টিকার সম্ভাবনা আসলে কম। তো আমাদের এই সংস্কৃতির বর্তমান অবস্থা দেখতেছি খুব দাদ্যল্যমান অবস্থার মধ্যে আছে। আমাদের এই সংস্কৃতির অবস্থা পুনরায় যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে আমাদের যুব সমাজকে এই সংস্কৃতির উপরে গুরুত্ব দিতে হবে। আমাদের পরিবার থেকে শুরু করে, আমাদের সমাজ থেকে শুরু করে, আমাদের গোটা দেশকে আমাদের এই সংস্কৃতিটাকে প্রচার, তারপরে সংস্কৃতির মাধ্যমে আমরা যেন আমাদের কৃষ্টি কালচার, আমাদের অনুষ্ঠান বা আমরা আরো অন্য কিছু আমাদের মানুষকে সচেতন করে তুলতে পারি। এইভাবে যদি আমরা সচেতনতার গড়ে তুলতে পারি তাহলে আমাদের অবশ্যই আমাদের সংস্কৃতিটা মোটামুটি আমাদের ইয়াতে থাকবে আর কি। আমরা সংস্কৃতিটা আমরা বজায় রাখতে পারবো, বা আমাদের সংস্কৃতি আবার অনেক দিন পর্যন্ত এগিয়ে আসতে পারবে, বা আমাদের এই সংস্কৃতিটা ধীরে ধীরে ডেভেলপের দিকে আসবে। ধন্যবাদ আমাকে সুবিধার জন্য। আরো কিছু বল? আচ্ছা, ধন্যবাদ জানাই মিলন দাদাকে তার সুন্দর বক্তব্যের জন্য। তিনি বলেছেন যে আমাদের সংস্কৃতি আমাদের অলংকার, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। একই সাথে তিনি বলেছেন যে আমরা সংস্কৃতি থেকে পিছিয়ে যাচ্ছি, যতই দিন যাচ্ছে আমরা শিক্ষিত হচ্ছি আর আমাদের সংস্কৃতি থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আবারও ধন্যবাদ জানাই যে চাঁদপুকুর যুব সংঘকে, যে তারা এরকম একটা আয়োজন করেছেন যেখানে আমরা সংস্কৃতি নিয়ে আবারও পরিচর্যা করতে পারবো। তো এই মুহূর্তে আমি প্রিমা দিদিকে অনুরোধ করব তো এই বিষয়ে তার মতামত পেশ করার জন্য, যে বর্তমান সময়ে আমাদের সংস্কৃতির অবস্থা প্লাস আপনার নিজ সম্প্রদায়ের সংস্কৃতির অবস্থা কিরকম বর্তমানে। প্রিমা দিদি। ধন্যবাদ দাদা। আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে কথা বলার সুযোগ দানের জন্য, সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর খুব সহজ ভাষায় একটা জিনিস যেটা বলবো আমি, সংস্কৃতি এবং সংস্কৃতি। সংস্কৃতি হলো আমরা যেটা লালন পালন করে আসি, আর সংস্কৃতি হলো আমরা যা
এই যে আমরা যে আমাদের সংস্কৃতিটা যে পালন করতেছি, এই পালনের মধ্যে কিন্তু আমরা একটা আনন্দ পাই। সেই আনন্দটা করতে গেলে আমরা নাচ করি, কবিতা আবৃত্তি করি, নাটক করি, গান করি। এই যে এই ধারাবাহিকতা, এই যে তাল, এগুলো হচ্ছে সংস্কৃতি, যা আমরা সবার কাছে প্রচার করে থাকি। এখন যে বিষয়টা হচ্ছে যে এই দুটো জিনিস আমরা কিভাবে করে এক করব। আসলে সত্যি বলতে এই দুটো জিনিস কখনো এক করা যায় না, আবার এই দুটো এক করাও যায়। দুটো এক করা যায় না কারণ আমরা দুটো কখনো একসাথে করতে পারবো না। আমরা যখন আনন্দ করি, আমরা আমাদের সংস্কৃতি, যেটা আমরা আমাদের মনের মধ্যে লালন করে আসছি, এটা আমরা পালন করছি অবশ্যই। কিন্তু সেখানে আমাকে পরিবেশ দেখতে হবে, আমাকে জনগোষ্ঠী দেখতে হবে। আমি যদি একটা স্টেজ পারফরমেন্স করি, সেখানে দেখা গেল আমি যেহেতু উরাও সম্প্রদায়ের, আমি পুরো একটা উরাওকে সেখানে রিপ্রেজেন্ট করতেছি। এই পুরো উরাওকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমি যদি শুধু আমার নিজস্ব সংস্কৃতিতে কথা বলে যাই, আমি যদি আমার নিজস্ব সংস্কৃতিতে তাদেরকে ভাষণ দিয়ে যাই, তাদেরকে আমার নিজস্ব সংস্কৃতির একটা গান বলি, আমার নিজস্ব সংস্কৃতির একটা নাচ তাদেরকে দেখাই, একটা নাটক করে দেখাই, দেখা গেল তারা দেখলো, কেউ কিন্তু কোথাও নড়বে না বা উঠবে না, কারণ তারা আমাদেরকে রেসপেক্ট করবে, আমাদেরকে তারা সম্মান করবে। কিন্তু পিছনে এসে বলবে যে আপনারা যদি এটা একটু বাংলায় বলতেন তাহলে আমাদের বুঝতে আরো ভালো হতো। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে সেটা দুটো একটু পৃথক ভাবে করে আলাদা করে দেখতে হবে। আবার দুটোকে আমরা এক করতে পারি কেমন, যে আমরা যেটা করতেছি, আমাদের যে সংস্কৃতি যেটা আমরা প্রদর্শন করব, আমরা যেটা লালন করব, এটা আমরা বাংলা এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতির যে ভাষা, এই দুটো আমরা একসাথে করে তারা যেভাবে করে বুঝতে পারে ঠিক সেভাবে অঙ্গভঙ্গি করে তাদেরকে স্টেজ পারফরমেন্স করে দেখাবো। সেই সাথে আমাদেরকে সেই তাদের সাথে মিশতে হবে। আজকে একটা উরাও একটা সাঁওতালের সঙ্গে যদি মিশতে না পারে, তাহলে দেখা যাবে যে সাঁওতাল বলবে যে না, ওরা তো ওদের গোত্র থেকে বের হতে পারে না, তারা তাদের তাদের যে একটা আত্মপরিচয় আছে, তারা সেটা থেকে বের হতে পারে না, তারা তাদের জনগোষ্ঠীর ভিতর থেকে তারা বেরই হইতে পারে না, তারা আমাদের সাথে মিশবে কিভাবে করে। এখন তাদের সঙ্গে মিশতে গেলে অবশ্যই আমি যদি সেখানে গিয়ে আমি আমার উরাও ভাষা বলি, তারা আমাদের সাঁওতাল ভাষা বলে, আমরা কিন্তু দুজনের ভাষা কখনোই বুঝবো না। আমার এখানে বোঝার মাধ্যম হচ্ছে বাংলা ভাষা, তাহলে বাংলাটা আমরা বুঝবো। তাহলে এই বাংলা দিয়ে তাদের সঙ্গে আমার কমিউনিকেট করতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে বাংলাটাকে আমি সব সময় ধরে রাখবো। বাংলাটাকে অবশ্যই আমি এমন এক পর্যায়ে ধরে রাখবো যে পর্যায় পর্যন্ত আমি তাদেরকে বুঝাতে পারতেছি বা বুঝাচ্ছি। যখন তারা বুঝে যাবে তখন অটোমেটিকলি আমাকে আমার সংস্কৃতি প্রদর্শন করতে হবে, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে করতে পারি না। যেমন সংস্কৃতি রক্ষার ব্যাপারে আমরা যখন বেশিরভাগ সময় আমরা প্রচারটা করি কোন জায়গায়, সেটা হচ্ছে আমাদের স্টেজ পারফরমেন্স বা অন্যের সাথে মেশার মাধ্যমে। আমরা যখন স্টেজ পারফরমেন্স করব, তখন যদি দেখা যায় আমরা একটা উরাও নাচ দিলাম বা আমরা একটা সাঁওতাল নাচ দিলাম, আমরা তাদেরকে বুঝাইলাম না যে নাচটা কিসের, নাচটা ফাগুয়া, নাচটা কারা, আমরা নাচটা যাত্রা বা কিছু একটা, আমরা তাদেরকে বুঝালাম না, আমরা শুধু নাচ করে চলে আসলাম। দর্শক কিন্তু বুঝবে যে এটা একটা উরাও নাচ, কিন্তু তারা এটা বুঝবে না যে এটা কি নাচ, উরাও কি। উরাও কি উরাও কোনো পাহাড়ি জাতি বা উরাও সমতলীয় জাতি বা উরাও কোন জাতি বা এই সাঁওতাল এরা কোন জাতি, এটা কিন্তু তারা বুঝবে না। তাদেরকে বোঝানোর জন্য অবশ্যই আমার উচিত বা আমাদের উচিত তাদের সামনে বাংলায় আগে আমার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা, আমার সংস্কৃতিকে তুলে ধরা। ঠিক একইভাবে করে আমরা যখন যেটা বাংলায় বলতেছি, সেটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে দেই, আবার সেটাই যদি আমরা আমাদের হর ভাষায় বা আমাদের কুরুক ভাষায় বা সাজি ভাষায় যদি আমরা বলি, তারা কিন্তু একটু হলেও বুঝবে যে না, এটা এইভাবে করে তারা বলছে, তারা এইভাবে করে বলছে। তাহলে আমাদের যে ভাষাটা, এটাও রক্ষা পাচ্ছে, সেই সাথে তারাও বুঝতেছে আমাদের সংস্কৃতি না, তাদের আলাদা একটা সংস্কৃতি আছে। তারা শুধু আসলো, একটা নাচ করলো, একটা গান করলো বা একটা কিছু একটা করলো, তারা চলে গেল, এটাই না। তো আশা করি সবাই বুঝতে পারতেছি যে আমাদের সংস্কৃতি আমাদেরকে কিভাবে রক্ষা করতে হবে বা এই দুটো আমাদের কিভাবে করে আমাদের মধ্যে রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রিমা দিদিকে। তিনি ভালো মতো আমাদের বুঝিয়ে দিয়েছেন সংস্কৃতি কি, আমাদের নাচ গান আমাদের ধরে রাখতে হবে, মূলত আমাদের ভাষা চর্চা করতে হবে, বাংলা ভাষার সাথে সাথে আমাদের নিজস্ব মাতৃভাষা চর্চা করে যেতে হবে। আবারও ধন্যবাদ জানাই প্রিমা দিদিকে। এবার আমরা যাচ্ছি জয়ন্ত দাদার কাছে। জয়ন্ত দাদা,
তিনি তার সংস্কৃতির অবস্থা আমাদের সামনে তুলে ধরবেন। জয়ন্ত দাদা। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনকে আমাকে এখানে সুযোগ প্রদান করার জন্য, আম, এবং সকলকেই শুভেচ্ছা। আমি যদি বলি যে সংস্কৃতিটা আসলে কি, সংস্কৃতিটা হচ্ছে মানুষের অর্জিত আচরণ, তার জীবন চেতনা, তার জীবন চলার পথে যে সকল কর্ম সে করে বা তার নিয়ম রীতিনীতি যেগুলো রয়েছে সবকিছু গুলো মিলেই কিন্তু আমাদের সংস্কৃতি। আর এই সংস্কৃতি যখন প্রত্যেক একটা মানুষ থেকে যখন অনেক মানুষ যখন একত্রিত হয় তখন কিন্তু সৃষ্টি হয় একটা জনগোষ্ঠী। তাহলে আমি যদি বলি যে আমি যেহেতু একজন পাহাড়িয়া জনগোষ্ঠীর মানুষ, আমাদের বর্তমান পরিস্থিতিটা কিন্তু আসলেই ভালো পর্যায়ে নেই। কারণ আমাদের জনসংখ্যা আস্তে আস্তে কমছে, আমাদের শিক্ষার হার আগের তুলনায় এখন অনেক কমে যাচ্ছে। এই সকল দিকগুলো যদি চিন্তা করতে হয় তাহলে আমাদের পাহাড়িয়া সমাজের বর্তমান অবস্থা খুব করুণ। এটার জন্য উত্তরণের জন্য আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে, এবং এটার জন্য আমাদের দরকার গুড লিডার, এবং আমাদের দরকার বিভিন্ন ধরনের সংগঠনের সাথে একত্রিত হবে। এবং সব থেকে বড় যে জিনিসটা, আমরা যেহেতু আদিবাসী, সেহেতু আমাদের প্রত্যেকটা আদিবাসী জনগোষ্ঠীদের সাথে একতা বোধ হয়ে আমাদেরকে আগামী দিনের কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। এবং আমি যদি আরেকটা সাইড যদি দেখি যে আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আদিবাসীদের অবস্থানটা কোন জায়গাতে, আমাদের আদিবাসী বর্তমানে 48টা জেলাতে 39টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস কিন্তু রয়েছে, যেটা কিনা আমাদের নথিতে রয়েছে। এবং আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 50 লাখের কাছাকাছি। তবে সবাই কিন্তু আমরা সরকারের নথিভুক্ত নয়। এই জন্য আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রমের সময় কিন্তু আমরা পিছিয়ে থাকি, প্রথম দিকেই আমরা পিছিয়ে থাকি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের আদিবাসীদের সংখ্যা তো এমনি আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার যদি আমি কারণগুলো যদি বলি, সেগুলো কারণগুলোর প্রথম কারণটাই হচ্ছে ভূমিদস্যুদের আক্রমণ। আমরা যদি দেখি যে আমাদের আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় 2 লাখের মতন জমি প্রায় আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, যার দাম প্রায় 10,000 কোটি টাকারও বেশি। তাহলে এই সম্পদগুলো কিন্তু আমাদের উন্নয়নের জন্য কিন্তু একটা বিশাল বড় অবদান রাখতে পারে, যা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আমরা আদিবাসী বলেই হয়তো সেই জিনিসটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে মনে হয় আমাদের সকলকে একতা বোধ হইতে হবে, এবং সকলকে একসাথে হয়ে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য কার্যক্রম পরিচালনা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই জয়ন্ত দাদাকে তার সুন্দর মতামতের জন্য। তিনি তার সংস্কৃতির অবস্থা ব্যক্ত করলেন আমাদের মাঝে, সাথে কিছু প্রতিকূলতাও বলে দিলেন যে তারা কিভাবে কি কি কারণে তারা পিছিয়ে আছে। আশা করি পরবর্তীতে আমরা একসাথে সকল সম্প্রদায় মিলে আমরা তা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ জানাই জয়ন্ত দাদা। এবার আমরা যাব পেট্রিক দাদার কাছে। পেট্রিক দাদা, আপনার বর্তমান সংস্কৃতির অবস্থা আমাদের মাঝে তুলে ধরেন। ধন্যবাদ জানাই, বিশেষভাবে ধন্যবাদ জানাই চাঁদপুকুর যুব সংঘ কর্তৃক যারা এই প্রোগ্রামটা আয়োজন করার কাজে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি দেখলাম বেশ কয়েকদিন থেকেই তারা বিভিন্ন রকম প্রোগ্রাম রাখছেন, আর যার মূল উদ্দেশ্য হচ্ছে যে তরুণ প্রজন্মকে কিছুটা সময় একটু অতীতকে নিয়ে ভাবার সুযোগ করে দেওয়া, যে অতীতকে নিয়ে এই তরুণ প্রজন্ম যেন কিছুটা জানতে পারে এবং মূল্যায়ন করতে পারে। তো আমি মাহালি জনগোষ্ঠীর পক্ষ থেকে বলছি, আমি মাহালি আদিবাসী যুব সংগঠন নামে আমাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছি। তো আমার এই জনগোষ্ঠী সম্পর্কে বলতে গিয়ে আমি আজকে খুবই একটু গর্ববোধ করছি যে
আমার জাতির পক্ষ থেকে কিছু বলার সুযোগ পাচ্ছি আমি। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার এই আজকের আলোচনাকে কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। আমার আজকের এই সংস্কৃতির যে চিত্র, আমার সমাজ সংস্কৃতির চিত্র তুলে ধরতে গিয়ে আমি যে কয়েকটা বিষয় বেছে নিয়েছি: ভাষা, পেশা, বিবাহ, শিক্ষা ব্যবস্থা। মিলনদা এবং আরো বেশ কয়েকজন যেভাবে বলে গেলেন যে আসলে সংস্কৃতিটা কি, আমি আমার পক্ষ থেকে যেটা বলতে চাই বা আমি যেটা উপলব্ধি করি যে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আমরা যা করি, যেসব আচার আচরণ পালন করি, সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতির সবচেয়ে মূল্যবান দিক, যেমন করে মিলনদাও বললেন যে ভাষা সবচেয়ে মূল্যবান একটা দিক। আর এই মাহালি জাতির ভাষা সম্পর্কে বলতে গেলে আমাকে বর্তমান অবস্থাটা তুলে ধরতে হয় এইভাবে: আমাদের মাহালি ভাষার সঠিক বর্ণমালা নেই, লিখিত কোনো বর্ণমালা নেই। আমরা বংশ পরম্পরায় অতীত থেকে এখন পর্যন্ত শুনে শুনে এইগুলো আয়ত্ত করে আসছি এবং শিখছি এবং চর্চা করছি। আর এই জন্যই আমাদের ভাষার মধ্যে কিছুটা সাঁওতালি মিশ্রণ রয়েছে। আর এটা হয় সম্ভব আমাদের এই সাঁওতাল জনগোষ্ঠীর যে ভাই বোন রয়েছে তাদের সাথে সংমিশ্রণের ফলে এই জিনিসটা আসলে হয়ে গেছে। তো একদিকে আমরা সাঁওতাল মিশ্রণ ভাবে বলার চেষ্টা করছি মাহালি ভাষা, এবং আরেকদিকে এই মিশ্রণ ছাড়া আরেকভাবে বলার চেষ্টা করছি। তো আমাদের মধ্যে আসলে ভাষাগত একটু সমস্যা হয়ে গেছে বলার ক্ষেত্রে, উচ্চারণের ভাবভঙ্গি থেকে। তো এই ভাষা বর্তমানে অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। কারণ যেভাবে দাদারা বলে গেলেন, তারপরে আমার ক্লাসমেট রিমা কেউ বলে গেল, আসলে ভাষাটা কিভাবে হারিয়ে যাচ্ছে বা আমাদের চর্চার অভাবে কিভাবে এটা বিলুপ্তির পথে এখন। তো এই ভাষা আসলে আমাদের নিজেদের কিছু অবহেলার কারণে বর্তমানে আমাদের সমাজ থেকে মাহালি ভাষাটা অনেকটাই বিলুপ্তির পথে। কারণ আমরা অনেকটাই বিভিন্ন জায়গায় যদি কিছু বলতে দেওয়া হয়, বলতে চাই না, লজ্জা করি। কিছু আমাদের ভাষা দিয়ে কিছু যদি তুলে ধরতে বলা হয়, বলতে পারি না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। আর এটা হয় সংকোচ থেকে। কিন্তু এই ভাষা রক্ষায় বর্তমানে কিছু কাজ করে যাচ্ছে মাসাউস, তারপরে আমার আরেকটা সংস্থা রয়েছে এখানে কাজ করে যাচ্ছে, এসআইএল নামে। তারা এই ভাষা সংক্রান্ত কাজ করে যাচ্ছে, বর্ণমালা রোমান হরফে লেখার চেষ্টা করছে। এটা একটা ভালো দিক যে বর্তমানে আমাদের তরুণ প্রজন্মরা ভাষার একটা দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে। পেশাগত দিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে মাহালিদের আদি পেশা হচ্ছে বাঁশের কাজ। এই বাঁশের কাজ, বাঁশের বিভিন্ন বাড়ির যে জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র আমাদের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, এই জিনিসপত্রগুলো বাঁশ দিয়ে তৈরি করে এই মাহালিরা বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং এটাই তাদের আদি পেশা হিসেবে আসলে স্বীকৃত। কিন্তু এই পেশা বর্তমানে অনেকটাই হুমকির মুখে। তার প্রধান কারণ হচ্ছে বাজারে এখন প্লাস্টিকের অনেক রমরমা ব্যবস্থা। যে জিনিসগুলো মাহালিরা হাতে সুন্দর করে তৈরি করতো, কষ্ট করে তৈরি করতো, এখন প্লাস্টিক আসার কারণে এই জিনিসগুলো আসলে মূল্যহীন হয়ে পড়েছে অনেকটা। যার কারণে মাহালি সম্প্রদায় এখন তাদের এই আদি পেশা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করছে, আদি পেশাতে অনীহা প্রকাশ করছে। কিন্তু তারপরেও পরিপূর্ণ ভাবে পারছে না। কারণ আমি বলতে চাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অভাব। অনেকেই অনেক দরিদ্রের মধ্যে জীবনযাপন করছে, যার কারণে এই সমস্যাটা থেকে তারা উঠে আসতে পারছে না। তারপরে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে বিবাহ, যেটা আগে হয়তো বা অনেক ভালোভাবে, অনেক জাঁকজমকপূর্ণ ভাবে বিবাহগুলো সুন্দরভাবে সম্পন্ন হতো এবং আমাদের এই
মাহালি সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী নাচ হচ্ছে ঝুমুর নাচ। এই নাচটা বর্তমানে অনেকটা বিলুপ্তির পথে। সরি, আমি দুঃখিত, আসলে কানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে এই ঝুমুর নাচ ঐতিহ্যবাহী ঝুমুর নাচও বর্তমানে বিলুপ্তির পথে। আর এটার প্রধান একটা সমস্যা হচ্ছে যে আমরা অনেকেই, তরুণ প্রজন্ম অনেকেই জানি না যে আসলে ঝুমুর নাচটা কেমন করে করা হতো, কিভাবে করা হতো। আর যারা আমাদের আগের যে প্রজন্ম রয়েছেন তারাও অনেকেই বিষয়টা অনেকে গুরুত্ব দিচ্ছেন না, যার কারণে এটাও অনেকটা হারিয়ে যাওয়ার পথে। আর শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিলে দেখা যায় আমাদের এই জাতিগোষ্ঠীর মধ্যে শিক্ষার হারটা অনেকটাই কম। তারপরেও বিভিন্নভাবে অনেকে চেষ্টা করছে যে আসলে শিক্ষার দিকে যদি না এগিয়ে যেতে পারি তাহলে সমস্যা হতে পারে। আর এই জন্যই অনেকেই যারা এগিয়ে গেছেন তারা অনেকে দিক নির্দেশনা দিচ্ছেন শিক্ষা ব্যবস্থার দিকে, যে আমাদের এই মাহালি জাতিকে শিক্ষিত করতে হবে। তো শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের একটু নজর দিতে হবে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো সংক্ষেপে আমি আমার বর্তমান অবস্থা এভাবে তুলে ধরছি। আমার জাতির এই অবস্থার উত্তরণের একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। যদি আমরা পরিপূর্ণ শিক্ষা পাই, আমরা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারি যে সংস্কৃতির কত মূল্য রয়েছে, তাহলে আমাদের এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পারবো, আমাদের ভাষাকে টিকিয়ে রাখতে পারবো, আমাদের পেশাকে টিকিয়ে রাখতে পারবো। আবার যে সাংস্কৃতিক যে বিভিন্ন দিক রয়েছে এই দিকগুলো আমরা সংরক্ষণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্যাট্রিক দাদাকে সুন্দর মতামতের জন্য। আমাদের চারজন অতিথিকে ধন্যবাদ জানাই, তারা নিজ নিজ জায়গা থেকে সুন্দর সুন্দর করে তাদের সংস্কৃতির সম্বন্ধে আমাদেরকে বলেছেন। প্রত্যেকেই ভাষাকে গুরুত্বারোপ করেছেন। আমরা আমাদের ভাষা যেন ভালো মতো চর্চা করি, বাংলা ভাষার পাশাপাশি যেন আমরা আমাদের সংস্কৃতিটাও চর্চা করি আর কি। এ পর্যায়ে আমি আবারও বলতে চাই যে যারা যে স্থান থেকে আমাদের লাইভটি দেখছেন তারা কমেন্টে তাদের মতামত দিতে পারেন এবং কমেন্টে দিতে পারেন যে কে কোথায় থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। এ পর্যায়ে এখন আমি চলে যাব আমাদের বাসন্তী দিদির কাছে। তিনি আমাদেরকে তার সুন্দর একটি গান শোনাবেন। তো এখন আমরা তার গান শুনবো। ঠিক আছে বাসন্তী দিদি? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা আপনার গান শুনবো একটা। চাঁদপুকুর যুব সংঘ দলকে ধন্যবাদ জানাই আমাকে গান দেওয়ার সুযোগ করার জন্য। আমি এখন একটি গান পরিবেশন করব। গানে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টি রেখে দেখেন গে।
ধন্যবাদ বাসন্তী দিদি আপনাকে। যাই হোক, আমরা কিন্তু জানতে পারিনি যে আপনি কোথায় থেকে সংযুক্ত হয়েছেন। বাসন্তী দিদি, আপনি দর্শকদের বলেন আপনি কোথায় থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি হচ্ছে দিনাজপুর থেকে সংযোগ হয়েছি, এই যে চাঁদপুকুর যুব সংঘ দলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি দিনাজপুর থেকে অনেকেই আমাদের সাথে লাইভ দেখছে আর কি। এখন দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছেন। মানিক কুজুর কমেন্ট করেছে। তারপর দীপু কুজুর আছে আমাদের রাজশাহী থেকে। আহ, স্ট্যানলি ডিউক, সেও আছে রাজশাহী থেকে। অনেকেই দেখছি যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। এবার আপনারাও বলতে চাই যে আপনারা যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করবেন অবশ্যই। আর আরেকটা জিনিস অবগত করতে চাই যে চাঁদপুকুর শান্তিরাজ যুব সংঘ থেকে আমাদের প্রতিযোগিতা, তারা অনলাইন কম্পিটিশনের আয়োজন করেছেন। তো সেখানে 4টা ক্যাটাগরিতে তারা কম্পিটিশন আয়োজন করেছেন: নাচ, গান, তারপর এসে রাইটিং। তো আপনারা চাইলে সেখানে পার্টিসিপেট করতে পারেন। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে, যে আদিবাসীদের সংস্কৃতি টিকিয়ে রাখতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। আদিবাসীদের সংস্কৃতি আমরা শুনলাম একটু আগে যে পিছিয়ে যাচ্ছে। তো সেই সংস্কৃতি টিকিয়ে রাখতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এ বিষয়ে আমি প্রথমেই মতামত নিতে চাই মিলন মিলন দাদার। মিলন দাদা, আপনি আপনার মতামত বলেন যে আমরা কিভাবে সংস্কৃতি টিকিয়ে রাখতে পারি। ধন্যবাদ জানাই আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আহ, আসলে সংস্কৃতিটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথমত ভাষার দিকে নজর দিতে হবে। আহ, যেভাবে বিশ্ব এগিয়ে আসতেছে, যেভাবে আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে অন্যান্য সংস্কৃতির সাথে মিশিয়ে ফেলতেছি, আহ বেশি দিন নাই আসলে আমাদের সংস্কৃতিটা আসলে আলাদাভাবে আমাদের থাকবে। তো একমাত্র আমাদের আদিবাসী সমাজে, আমাদের আদিবাসীদের টিকিয়ে রাখতে হলে আমাদের অবশ্যই আমাদের নিজ নিজ আদিবাসী সম্প্রদায়ের নিজ নিজ ভাষাটাকে আমাদের আগলিয়ে রাখতে হবে, আমাদের মধ্যে পোষণ করতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আমরা যদি আমি মেনে নিচ্ছি আমি যদি সাঁওতালি ভাষায় কথা বলি, আমি সব জায়গায় সাঁওতালি ভাষা ইউজ করতে পারবো না, ব্যবহার করতেও পারবো না। তো অন্তত পক্ষে আমরা যদি আমাদের পরিবারে, আমাদের সমাজে যদি আমরা আমাদের সাঁওতালি ভাষার মাধ্যমে যদি চর্চা করি, তাহলে আমাদের ভাষাটা আমাদের আমাদের মধ্যে টিকে থাকবে। তাছাড়া আমরা তো স্কুল কলেজে তো আর সাঁওতালি ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েরা এখনো দেখতেছি সাঁওতালি জানে না বা খুব কমই জানে। তো আমি মনে করি এই ভাষাটা অন্তত পক্ষে আমাদের পরিবার থেকে চর্চা হওয়া আসা দরকার। কারণ যে পরিবারের মা বাবা একদম সাঁওতাল, খাস সাঁওতাল যেটাকে বলে, তাহলে এরা যদি পরিবারে যদি আর ছেলে মেয়েদের সাথে যদি সাঁওতালি ভাষায় কথা বলতে শুরু করে, তাহলে আমাদের ভাষাটা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। আর যেহেতু আমরা মনে হয় আমরা ছোট থেকে যদি বাংলা ভাষায় কথা বলতে শিখাই বাচ্চাদের, আমরা অনেক স্ট্যান্ডার্ডের মধ্যে চলে আসতেছি। আসলে সেটা নয়। আমরা আজীবন বাংলা ভাষায় পড়াশোনা করব, আজীবন। কিন্তু আমরা তো আর আদিবাসী, আমাদের নিজ নিজ ভাষায় আমরা কোনোদিন আসলে পড়াশোনা করতে পারবো কিনা জানি না। তো আমাদের পরিবার থেকে গুরুত্ব দিতে হবে আমাদের সাঁওতালি ভাষা, বা আমাদের আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ে যারা আছি, আমাদের ভাষাটাকে আসলে গুরুত্ব দিতে হবে। আমি ভাষার প্রতি খুবই গুরুত্ব দিতে চাচ্ছি। কারণ অন্যান্য রীতিনীতি নিয়ম কানুন আমাদের চেঞ্জ আসতে পারে, কিন্তু ভাষা তো চেঞ্জ আসবে না। ভাষাটা যুগ যুগ ধরে, এই ভাষার মাধ্যমে আমাদের আদিবাসীটাকে অন্ততপক্ষে ইতিহাসে বা আমাদের টিকিয়ে রাখতে পারবে আর কি, এটা মনে করি। আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। ধন্যবাদ মিলন দাদা। এবার প্রিমা দিদিকে অনুরোধ করব আমাদের এ বিষয়ে কিছু বলার জন্য, যে আমাদের বর্তমান সংস্কৃতি আমরা কিভাবে টিকিয়ে রাখবো, এ বিষয়ে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি প্রিমা দিদিকে।
হ্যালো প্রিমা দিদি। আচ্ছা, যাই হোক, তাকে এই মুহূর্তে লাইনে মনে হয় কোনো প্রবলেম হবে। আমরা চলে যাচ্ছি জয়ন্ত দাদার কাছে। জয়ন্ত দাদা, আপনি এ বিষয়ে আপনার মতামত ব্যক্ত করেন যে আমাদের সংস্কৃতি কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি, সংক্ষেপে বল। আমাদের বর্তমানে সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা যদি আমি বলতে যাই, তাহলে আমি প্রথমে বলতে চাই যে আমাদের এই পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে যেটা প্রথম পদক্ষেপ যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ 1994 সালে কিন্তু প্রথম আদিবাসী দিবস পালন করে 9 আগস্ট। সেইখান তাদের এই পদক্ষেপটা কেন নেওয়া হয়েছিল, যাতে আমাদের প্রত্যেকটা আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে তারা যাতে একটা স্বীকৃতি যাতে লাভ করতে পারে, প্রত্যেক দেশের মানুষ যাতে আমাদের স্বীকৃতি লাভ করতে পারে, এটা হচ্ছে তাদের একটা পদক্ষেপের মধ্যে আমি করি। এবং আমার দৃষ্টিকোণ থেকে আমরা যে এখন প্রত্যেকটা কালচারের মানুষ যে এখানে বসে থেকে যে আমরা একটা আলোচনা সভা করছি, এটাও কিন্তু একটা আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা পদক্ষেপের মধ্যে পড়ে। আর আগামীতে আমাদের কি কি করা উচিত যদি এটা যদি বলতে যাই, তাহলে আমাদের প্রথমত দরকার হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি করা। আমাদের আমাদের শিক্ষার হার বৃদ্ধি করতে হবে, এবং শুধু শিক্ষার হারই নয়, আমাদের শিক্ষার সাথে সাথে আমাদের কৃষ্টি সংস্কৃতিদেরকে নিয়েও একটা স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি করা যায়, গ্রামে আমরা যারা ছোট বাচ্চারা যারা রয়েছে তাদের নিয়ে যদি আমরা ভাষা শিক্ষার যদি একটা স্কুল খুলতে পারি, যেমন দিনাজপুরে কুরুপ স্কুল নাম আছে, এরকম যদি স্কুল যদি আমরা খুলতে পারি, তাহলে মনে হয় আমাদের সংস্কৃতিটা টিকে থাকবে। এবং আমাদের যারা যে সকল ব্যক্তিবর্গ যারা ভূমিহারা হয়েছে বা বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হয়েছে, তাদেরকে যদি নিয়ে আমরা তাদের বাসস্থান বলো, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা দিতে পারি, তাহলে মনে হয় আমাদের এই সংস্কৃতি টিকে থাকবে। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই জয়ন্ত দাদাকে। খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন যে আমরা কিভাবে সংস্কৃতি টিকিয়ে রাখতে পারবো। আবারও শিক্ষা ভাষার কথা উঠে আসছে যে এগুলোই বেশি করে চর্চা করতে হবে। তো এই মুহূর্তে আমরা যাব পেট্রিক দাদার কাছে। পেট্রিক দাদা, আপনি কিভাবে টিকিয়ে রাখা যায় সংস্কৃতি এ বিষয়ে সংক্ষেপে আমাদের বলেন। আবারও ধন্যবাদ জানাই। আসলে সংস্কৃতি টিকিয়ে রাখতে গেলে আমাদের আসলে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে সচেতনতা, ব্যক্তি সচেতনতা। আমরা অনেকেই শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের শিক্ষিত লোকদের মধ্যেও কিন্তু সংস্কৃতি সম্পর্কিত অনেক সচেতনতার অভাব রয়েছে। আর এই শিক্ষিত হওয়ার যুগে আমরা অনেকেই মাল্টি ট্যালেন্টেড হয়ে যাচ্ছি। আর এই মাল্টি ট্যালেন্টেড আমরা যদি আমাদের সংস্কৃতিতে যদি প্রয়োগ করতে পারি, আমরা নিজের সংস্কৃতি জানবো, পাশাপাশি আরো অন্যান্য যে সংস্কৃতি রয়েছে সেই সব সংস্কৃতি সম্পর্কেও যদি আমরা আমাদের জ্ঞানটাকে রাখি, তাহলে এই পাশাপাশি যখন আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবো, যখন আমি আমার সংস্কৃতির পাশাপাশি আরেকটি সংস্কৃতিকে জানবো, তখন এই সংস্কৃতির প্রতি আমার একটা ভালো লাগা, ভালোবাসা জন্ম নিবে। এবং এতে আমাদের সব সংস্কৃতির জন্য একটা টান অনুভব হবে যে আমরা জাতিগত এক, আমরা আদিবাসী, আমরা সেই অতীত থেকে পূর্বপুরুষ থেকেই একটা দলবদ্ধভাবে সেই শিকার করা থেকে শুরু করে বা মাছ ধরা বা কৃষিকাজ যা কিছুই করেছিলাম অতীতে, সেই সংঘবদ্ধতা আমাদের মধ্যে কাজ করবে। আমরা যেন সচেতন হই সেই বিষয়ে, যেন আমাদের মধ্যে একটা সচেতনতা কাজ করে। প্রতিটা পদক্ষেপে আমি কিছু করতে গেলে আমাকে মনে রাখতে হবে আমি একজন আদিবাসী, তাহলে আমার সংস্কৃতি রক্ষায় আমি কি করতে পারি। এই জায়গাতে প্রতিটা জায়গাতে আমার নিজের দায়িত্বগুলো আমাদেরকে আত্মমূল্যায়নের মাধ্যমে বের করে আনতে হবে। আমরা শিক্ষিত হচ্ছি, আমরা যদি একটু আত্মমূল্যায়ন করি যে আমার দায়িত্ব
কি আসলে আদিবাসী হিসেবে প্রতিটা পদক্ষেপে, তাহলে হয়তো বা আমরা আমাদের সংস্কৃতিটাকে, যে কোনো সংস্কৃতি আমরা সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ পেটেক দাদা আপনাকে খুব সুন্দর করে বলার জন্য যে আমরা সচেতন থাকতে হবে, আমাদের সংস্কৃতির বিষয়ে ভুলে যাওয়া যাবে না। তো অবশ্যই আমরা সবাই খেয়াল রাখবো এই বিষয়টি। এবার আমরা প্রিমাদির কাছে যাব। প্রিমাদি, আপনি এ বিষয়ে কিভাবে সংস্কৃতি আমরা টিকিয়ে রাখবো এ বিষয়ে সংক্ষেপে কিছু বলেন। ধন্যবাদ দাদা। আর সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বপ্রথম যে করণীয় সেটা হচ্ছে নিজেদের মনের মধ্যেই নিজেদের যে সংস্কৃতি আছে সেটাকে লালন পালন করা। এবং এই যে আমরা লালন পালন করব, শুধু নিজেদের মনের মধ্যে রেখে লাভ নেই। আমাদের যারা ছোট বাচ্চারা আছে তাদের যে গঠনটা, তাদের এই গঠনের ক্ষেত্রেও এই যে আমাদের লালন পালনের যে বিষয়টা আছে এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা বাচ্চা বড় হওয়ার পর যদি সে জানতে পারে যে সে উরাও সম্প্রদায়ের, তাহলে কিন্তু সে এতদিন জানলোই না, তার মনের মধ্যে এই জিনিসটা থাকলোই না যে সে একজন উরাও ছেলে বা একজন উরাও মেয়ে, বা সে একজন মাহালি বা সে একজন সাঁওতাল, যেটাই হোক। এটা তার ছোটবেলা থেকে তার সামনে এই সংস্কৃতিটা তাকে সুন্দরভাবে করে বুঝিয়ে দিতে হবে। এবং তাকে এই যে আমরা বুঝাচ্ছি, এই বুঝাবোটা কিভাবে করে, আমাদের ভাষাগত দিক থেকে, শুধু ভাষাগত দিক থেকে না, আমাদেরকে তাদেরকে বুঝাতে হবে যে আমরা যে সংস্কৃতিটাকে যে নিয়ে যাচ্ছি, এই সংস্কৃতিটাকে যে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি, এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পরবর্তী যে কাজগুলো আছে, এগুলো সব ক্ষেত্রে তাদেরকে এই এই বিষয়টা উপলব্ধি করাতে হবে যে আমি এই সম্প্রদায়ের, আমার কর্তব্য এটা, আমার এই কর্তব্যের মাঝখানে রয়েছে আমার সংস্কৃতি, আমার সাংস্কৃতিক অঙ্গন, সবকিছু। আমি বিশেষ করে সব থেকে বেশি গুরুত্ব দেই যে আমাদের এই যে আমরা যে কাজগুলো করি আমাদের সংস্কৃতি থেকে, যেমন আমরা সংস্কৃতি থেকে একটা যেটা বিশেষ যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ভাষা। এই ভাষাটা দেখা যায় আমরা ছোটবেলা থেকে যারা শহরে বাচ্চারা বড় হয় তাদেরকে আমরা বাংলাটা মানে সব থেকে বেশি শেখাই। আমাদের যে নিজস্ব যে নিজস্ব যে ভাষা এটা আমরা খুব কম শিখাই। আবার গ্রামে যেটা হয়, আমরা বাংলাটা খুব কম শিখাই, আবার নিজস্ব যে ভাষাটা সেটা প্রচুর পরিমাণে শিখাই। দেখা যায় যে আমরা কোনো একটা কথা বলতে গেলে নিজেদের ভাষাতেই বলি। আর এই বাংলাটাকে আমরা স্কিপ রাখি। বাংলাটাকে কখন শিখাই? যখন তারা স্কুলে যাবে তার আগ মুহূর্তে। এতে করে আমি যেটা মনে করি যে একটা বাচ্চা বা একটা শিশু, সে কিন্তু ছোটবেলা থেকে মা ডাকটা ডেকে আসতেছে। হঠাৎ করে যখন সে স্যার, ম্যাডাম বা দিদিমণি যেটাই বলতে যাবে, সে কিন্তু একটা বার হলে একটা ধাক্কা খাবে। সে এতদিন মা ডাকছে, সে এখন হঠাৎ করে আসে ম্যাডাম ডাকছে, তার সাথে সে কিভাবে করে সম্বোধন করবে এই জিনিসটা তারা বুঝতে পারে না। তাহলে আমরা যেটা করব যে হচ্ছে আমাদের এই সংস্কৃতিটাকে টিকিয়ে রাখার জন্য আগে আমাদেরকে সচেতন হতে হবে আমার নিজের ভাষার প্রতি, আমার নিজের যে একটা আত্মপরিচিতি আছে সেটার প্রতি। সেই সাথে যারা আছে আমার আশপাশে যে বাচ্চারা থেকে শুরু করে এমনকি যারা বড়রাও আছে, তাদেরকেও এই বিষয়টা মানে মানে তাদেরকে উপলব্ধি করার জন্য যা কিছু করা দরকার। যেমন তাদেরকে উপলব্ধি করানোর জন্য আমরা তাদের সাথে এই ভাষায় কথা বলতে পারি। আমরা তাদেরকে এই আমাদের আদিবাসী ভাষা থেকে শুরু করে আমরা বাংলা ভাষাতেও তাদের সাথে কথা বলতে পারি, দুটো কম্বিনেশন একসাথে আনতে পারি। কিন্তু সবটার একটাই লক্ষ্য হবে যে আমাদের ভাষাগত দিক থেকে আমরা যে আদিবাসী, আমরা যে সম্প্রদায়টা লালন পালন করে আসছি, এই সম্প্রদায়টা আসলে কোন পর্যায়ে আমাদের সঙ্গে আছে, এটা আমাদেরকে তাদেরকে উপলব্ধি করাতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। এখন দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে অনেকজন যুক্ত হয়েছেন এবং অনেকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের জীবনযাত্রার মান দিন দিন উন্নয়ন হচ্ছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আবার সংস্কৃতির দিক থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছি। তো জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে সংস্কৃতির যে রীতিনীতি আছে
সেটা পরিবর্তন করা উচিত কি না। যেমন মিলন মিলন দাদা প্রথমে বললেন যে আমাদের আগে বিয়ে হয়তো সান্তাল রীতিতে আগে বিয়ে হয়তো বেশি দিন লাগতো, এখন কম দিন লাগে। তো এরকমই কিছু রীতিনীতি পরিবর্তন করা উচিত কিনা, মানে আমাদের জীবনযাত্রার মানের প্রতি সামঞ্জস্য রেখে। এ বিষয়ে আমি মিলন দাদার কাছে জানতে চাই যে আমাদের রীতিনীতি পরিবর্তন করা উচিত কিনা। ধন্যবাদ জানাই কিছুটা ধন্যবাদ জানাই আপনাকে, আমাকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আসলে রীতিনীতি তো পরিবর্তন করা যায় না, কিন্তু এই রীতিনীতিটাকে আমরা কিভাবে সংক্ষেপণ করতে পারি আর কি, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে আমরা এগিয়ে আসতেছি, সময়ের প্রতি একটু সচেতন হই। মানে 3 থেকে 4 দিন বিয়ে মানে হচ্ছে আমাদের সময়ের অপচয়, আসলে সময়ের অপচয়। আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের খুব ইম্পর্টেন্ট। আর আমরা আসলে আদিবাসী সময়ের গুরুত্ব একটু কম দেই, বিধায় আমরা মনে হয় একটু পিছিয়ে আছি অন্যান্য জাতির থেকে। আমাদের এই সময়ের প্রতি শ্রদ্ধাশীল এবং সময়কে সঠিক ব্যবহার করতে হবে। আমরা যদি সময়টাকে সঠিক ব্যবহার করতে পারি, বা আমাদের এই 3 দিনের বিয়েটাকে যদি 2 দিনেও আনা যায়, তাহলে বর্তমান প্রেক্ষাপটে হয়তো বা আমাদের আমরা কিছুটা লাভবান হইতে পারবো। যেমন মনে করেন যে কোনো একজন বর বিয়ে করবে, উনি ঢাকাতে চাকরি করে, ওর বিয়ে যদি মনে করেন যে 3 দিন বা 4 দিন চলে, আর উনি যদি ছুটি 2 দিন পায়, তাহলে কেমনে বিয়েটা করতে পারবে? তাহলে আমাদের বিয়ে যদি মোটামুটি ওই রীতিনীতির পাশাপাশি কিছুটা সংক্ষেপণ করে যদি 3 দিনের থেকে 2 দিনে আনা যায়, তাহলে আরো আমাদের জন্য একটা ভালো একটা পজিশন বা ভালো একটা জায়গা তৈরি হবে, বা আমাদের কিছু সময়, কিছু অর্থ, কিছু টাকা কড়ি, অন্য কিছুর দিক দিয়ে আমরা লাভবান হইতে পারি। তো আমি আসলে রীতিনীতিটাকে আমরা চেঞ্জ করব এরকম মতভেদে নাই, কিন্তু এই রীতিনীতিটাকে আমরা কিভাবে সংক্ষেপণ করে আমরা লাভবান হব, এই রীতিতে আমি আর কি আপনাদের জানাচ্ছি আমার মতামতটা। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। জয়ন্ত দাদা, আপনাকে একই প্রশ্ন করতে চাই যে রীতিনীতি পরিবর্তন করা উচিত কিনা কিছুটা হলেও, যে আপনাদের আগের যে রীতিনীতি ছিল আর এখন যে আমাদের জীবনযাত্রার মান, তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের রীতিনীতিতে পরিবর্তন আনা উচিত কিনা। প্রথমত আমি যদি বলি, রীতিনীতি কিন্তু একটা সংস্কৃতির প্রাণ, এটা কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না। হ্যাঁ, তবে মিলনদা যে বলতেছিল, আমিও সেরকমই বলবো যে এটাকে আমরা একটু কি বলে, এটাকে একটু পরিমার্জিত করতে পারি। আমরা একটু চেঞ্জ নিয়ে আসতে, মানে একটু আধুনিকতার সাথে তাল মিলিয়ে কিছু কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি, বা কিছু কিছু জিনিস আমরা বাদ দিতে পারি, এরকম করে চলা যাবে। কিন্তু পরিবর্তন করা কখনো সম্ভব নয়। তবে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা সময় বাঁচানোর জন্য আমাদের যে বিবাহ আছে, তারপরে আমাদের দাফন আছে, বা বিভিন্ন ধরনের যেগুলো কার্যক্রম যেগুলো রয়েছে, সেগুলো সময় বাঁচাইতে যে যেন আমাদের যে সংস্কৃতির যে নিয়ম কানুন বা রীতিনীতি যেটা রয়েছে, সেটাকে যাতে আমরা ভুলে না যাই, আমরা যাতে বেশি আধুনিকতার মধ্যে যেন না চলে যাই। কারণ এইগুলো যদি আমরা ধরে রাখতে না পারি, আমরা যদি, হ্যাঁ, সময় অবশ্যই খুব দামি একটা বিষয়, কিন্তু কম সময়ের মধ্যে সেই বিষয়গুলোকে কিভাবে আমরা ইনক্লুডেড করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, এইগুলো যদি আমরা চিন্তা না করি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু আইডেন্টি ক্রাইসিসে ভুগবে, যে আমি আসলে যে আদিবাসী, আমার কি কি জিনিস ছিল, এই আইডেন্টিটি ক্রাইসিসে কিন্তু তারা ভুগবে। অতএব আমি মনে করি যে আমাদের জীবনযাত্রার মানের দিকে লক্ষ্য করে হলেও আমাদের রীতিনীতি পরিবর্তন না করে যদি একটু করা যায়, ঠিক করা যায়, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। যাক, আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে আমাদের সংস্কৃতিতে পরিবর্তন না, আসলে সংস্কার করা উচিত। তো একই প্রশ্ন প্যাট্রিক দাদাকে করতে চাই যে সংস্কার করা উচিত কি না আমাদের সংস্কৃতির মধ্যে। সংস্কৃতি এক এক জাতির ক্ষেত্রে এক এক রকম। তো সংস্কৃতির যে দিকগুলো, সেই দিকগুলো মোটামুটি একই ধরনের। তো আমি আমার মাহালি জনগোষ্ঠীর পক্ষ থেকে যে জিনিসটা উপলব্ধি করছি, যে
সংস্কৃতির একটা অংশ হচ্ছে আমাদের পেশা, বাঁশের কাজ। আমি তখন বলেছিলাম যে বাঁশের কাজ মূলত বর্তমানে হুমকির মুখে। তো বর্তমান প্লাস্টিক বাজারে বাঁশের কাজ তেমন মূল্যায়ন হয় না। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আমাদের পেশাগত কিছু পরিবর্তন দরকার। কারণ একটা জাতি শুধু বাঁশের কাজের উপর নির্ভর করেই যে পরিচিতি লাভ করবে তা নয়। আমি মাহালি হিসেবে পরিচিত পাবো, যে কোনো জায়গাতেই আমাকে চিনবে মানুষ, কিন্তু এই বাঁশের কাজ দিয়ে যে আমাকে চিনতে হবে সেটা কিন্তু নয়। এখন সুযোগ বা সময় এসেছে যে নিজের এই পেশাগত অংশটাকে পরিবর্তন করা। যদি আমরা এই বাঁশের কাজটাকে মডিফাই করতে পারি, একটু আধুনিকায়ন করতে পারি, বিদেশে বাজারজাত করতে পারি, সেটাও এক পক্ষে ভালো হয়। অথবা আমরা এই পেশা থেকে অন্য পেশায় যদি যেতে পারি, আমাদের এই বর্তমান বাস্তবতায় চাকরি বলি বা যে কোনো ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং এর কাজগুলো, অথবা যে কোনো পেশাগত পরিবর্তন যেগুলো রয়েছে, এই পরিবর্তনগুলো যেন যদি আমরা যুগের সাথে তাল মিলিয়ে করতে পারি, তাহলে সেক্ষেত্রে দাদার মনে হয় আবার টেকনিক্যালি কিছু প্রবলেম হয়েছে। আমরা প্রেমা দিদির কাছে চলে যাব একই কোশ্চেন যে আমাদের মাহালি জাতির যে বর্তমানে পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়াটা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, বলেন। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে যত মাহালি রয়েছে তার প্রায় 99% হচ্ছে খ্রিস্টিয়ান। যেহেতু বর্তমানে তারা প্রায় খ্রিস্টিয়ানের পথেই অধিকাংশ, যার কারণে যে রীতিনীতি রয়েছে, খ্রিস্টিয়ানিটির যে রীতিনীতি রয়েছে সেগুলো সাধারণত মেনে চলা হয়, এবং পাশাপাশি যে আমাদের প্রাচীন যে রীতিনীতি রয়েছে সেগুলো, যেগুলো অনেকটাই না মানলে নয়, সেগুলো আসলে মানা হচ্ছে। তো এইভাবে আর কি পরিবর্তনটা ঘটছে। তো সেই ক্ষেত্রে আসলে বড় মুখ করে আমি সেভাবে বলতে পারবো না যে আসলে রীতিনীতিটা খুব বেশি পরিবর্তন কিনা, কারণ এখানে অনেক রকম বিতর্ক রয়েছে, আর এটা অনেক গবেষণার একটা বিষয়, যার কারণে এই বিষয়ে আমি খুব একটা মন্তব্য করতে পারছি না। তবে আমার দিক থেকে যেটা মনে হচ্ছে যে পেশাগত পরিবর্তন দরকার, সেটা আমার জাতির ক্ষেত্রেই হোক বা যে কোনো জাতির ক্ষেত্রেই হোক। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। এবার প্রেমা দিদি, সংক্ষেপে আপনি আমাদের জানাবেন যে আমাদের রীতিনীতিতে, উরাও রীতিনীতিতে কোনো সংস্করণ প্রয়োজন কিনা। আসলে আমার বন্ধু যেটা বলে গেছে আর কি, পেট্রিক যেটা বললো যে আসলে অনেক বড় একটা বিষয়, যে এটা অনেক গবেষণার বিষয় যে রীতিনীতি পরিবর্তন করা। ও যেটা বলছে যে ওদের সম্প্রদায়ে রয়েছে বাঁশের কাজ, সেরকম আমাদের সম্প্রদায়ে এরকম অনেক কাজ আছে, সেগুলো যদি এখন আমরা ধরে থাকি তাহলে বিষয়টা হয়ে যাবে কেমন। তখন কিন্তু পড়াশোনা ছিল না, যখন আমরা এই কাজের মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে তখন পড়াশোনা এত পর্যায়ে ছিল না। এখন যেটা আছে মাস্টার্স আছে, মাস্টার্সের পর আরো অনেক দূর পড়াশোনা আছে, তখন এগুলো ছিল না, যার কারণে তখন শিক্ষার হারও কম ছিল, আমাদের প্রয়োজনও কম ছিল, আমাদের জনবসতিও কম ছিল। এখন জনবসতি বাড়ার কারণে দেখা গেছে আমাদের জীবনটাকে খুব সহজ করার জন্য অনেক মেশিন বের হয়েছে, যেটার মাধ্যমে আমরা যেটা হাতে করতাম সেটা এখন তারা মেশিনেই করতে পারে। যার কারণে দেখা যায় যে এখন যদি আমি সেটা হাতেও করি, হয়তো কয়েকজনের কাছে মূল্য থাকবে, সবার কাছে থাকবে না, কারণ একটা জিনিস হাতে করতে গেলে আমার সেই জিনিসটার জন্য শ্রম দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, সেটা অনেক সময়ের ব্যাপার। আর সেটাই যদি আমি মেশিনে করি, খুব অল্প সময়ে অল্প খরচে এবং খুব তাড়াতাড়ি আমরা জিনিসটা হাতে পাচ্ছি। আর অপর দিক থেকে আমাদের যে সংস্কৃতিটা, যে আমরা আমাদের যে বিবাহের মধ্যে যত সব রীতিনীতি আছে, এখন যেটা আমরা করে থাকি যে আমরা গায়ে হলুদ দেই, বিয়ে দেই, পরের দিন বৌভাত, এটা সবাই আমরা এটাই করে আসছি। আর এই তিনটার মধ্যে অনেক রীতিনীতি থাকে যেগুলো করা আসলেই সম্ভব নয়। এক হচ্ছে সময়ের কারণে, দ্বিতীয়ত দেখা যায় যে আমরা, দাদা যেটা বলে গেলেন জয়ন্ত দা, যে আমরা যেভাবে করে আর কি কাজ করছি, আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য যে এত দূরে দূরে যাচ্ছি, সেখান থেকে আর কি ছুটি পাওয়া, তারপরে একটা সময় দেওয়ার সময়টাই হচ্ছে মেইন। যার কারণে আসলে স্কিপ করব, আমরা সবকিছুই স্কিপ করব, কিন্তু
স্কিপটা যেন স্কিপের মতো হয়, আবার যেন এমন না হয় স্কিপ মানে ওটা একদম বাদই পড়ে গেল। স্কিপ বলতে তাৎক্ষণিক স্কিপ বলতে আমরা যেটা করব, যেমন আমরা মালা বদল করি। আমরা কিন্তু এরকম নয় যে আগে বউ বরকে যেটা বলা হতো, মানে আমাদের সংস্কৃতিতে যেটা বলা হতো উড়াওয়ে, যে একটা প্রতিজ্ঞা করাইতো বরকে। সেই প্রতিজ্ঞাটা ছিল অনেক বড়, কিন্তু এখন সেটা খুব ছোট করে বলা হয়। যেমন খ্রিস্টান ধর্ম মতে বলা হয় তুমি কি বলে তাকে তোমার স্ত্রীর নাম ধরে বলা হয় তুমি তাকে নিয়ে জীবনে মরণে তার সঙ্গে থাকতে রাজি কিনা। এই তিনটা প্রতিজ্ঞা করানোর পর আমরা মালা বদল করি, আংটি বদল করি, সিঁদুর বদল করি, সিঁদুরটা দেই। তাহলে এখন দেখা গেল আমি যদি এখানে আমার সেই আদিবাসী রীতিটা নিয়ে আসি, তাহলে কিন্তু দেখা যাবে আমার বিয়ের কার্য সারাদিন হইলেও শেষ হবে না। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জিনিস স্কিপ করা উচিত, আবার কিছু কিছু জিনিস এটা ধরে রাখা উচিত। যেমন মেইন যেটা আমাদের সিঁদুর, এটা অবশ্যই ধরে রাখা উচিত। যেটা অনেকেই এখন দেখা যায় যে বিবাহিত মেয়েরা তারা অনেকেই সিঁদুর পড়তে চায় না বা পরে না। তারপর শাখাটা ঠিক আছে সেটাও পরে না, কিন্তু আমি বলবো যে এগুলো পড়া উচিত, ইউজ করা উচিত, কারণ এটা আমার সংস্কৃতির মধ্যে আছে। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে অনেক সুন্দর উপস্থাপনের জন্য। দিদি আমাদের বললেন যে স্কিপ করা উচিত, তবে সবকিছু না, সবকিছু দেখে শুনে জীবনযাত্রা মানের সাথে সামঞ্জস্য রেখে স্কিপ করা উচিত। জয়ন্ত দাদাও খুব ভালো বললেন যে সময়ের গুরুত্ব দিতে হবে, সবকিছুতে যেন আমরা সময় মেনটেন করি। তো সকলকে ধন্যবাদ জানাই খুব সুন্দর উপস্থাপনের জন্য। এখন কমেন্ট সেকশনে দেখছি অনেকে গানের জন্য আবেদন করছেন আর কি। তো আমি বাসন্তী দিদিকে অনুরোধ করব তার আরেকটি গান শোনানোর জন্য আমাদের। বাসন্তী দিদি। হ্যাঁ দাদা, এই যে আমি হ্যালো, হ্যাঁ আপনার গান শুনবো এখন আমরা। इंगाना पुने दो दरे चितन पुरो चितन इंगाना पुने दो शर्मा चेता इंगाना पुने दो दरे चितन पुरो चितन इंगाना पुने दो शर्मा चेता मावाती नकीन तुले बिछे धरती हारा की दीन किन काया ते माया ते में सब तो लड़ते इन्हें इंसान पुन लड़ी धरना गायो हारा की दीन किन काया ते माया ते में सब तो लड़ते इन्हें इंसान पुन लड़ी धरना इंगाना पुने दो दरे चितन पुरो चितन इंगाना पुने दो शर्मा चेता इंगाने चेत दीगली चढ़ी डबो जो हर खुशबे रोने लगा अपने चेत दिन मान अपने उरुम दिन मसाला इंगाने चेत दीगली चढ़ी डबो जो हर खुशबे रोने लगा अपने चेत दिन मान अपने उरुम दिन मसाला इंगाना पुने दो दरे चितन पुरो चितन इंगाना पुने दो शर्मा चेता को नाम को आपका रे 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 करके किशोर दाड़ा रे
Iniren boga murulare, Gavin dobo kin ganipun, Mane mano tikinin, Mane mano tikinin janam nata. Arthut ko naam ko abga guru, Iniren guru re shamdaram re, Iniren boga murulare, Gavin dobo kin ganipun, Mane mano tikinin, Mane mano tikinin janam nata. Ingana pujido, Hari kitane gurunti tane, Ingana pujido, Ingana pujido, Srimati tan. Emavati natini dili miti dharti, Harati ki natini daya te maya te meri sabe dularti. Mere lingana pune, mere lingana pune tulari dharita. Hara ki din daya te maya te meri sabe dularti. Mere lingana pune, mere lingana pune tulari dharita. ধন্যবাদ দিদি ধন্যবাদ আপনাকে। দাদা। ধন্যবাদ সুন্দর গানের মাধ্যমে আমাদের আরো প্রাণবন্ত করার জন্য। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করেছেন, তার মধ্যে একজন কমেন্ট করেছেন দীপু কুজুর, তিনি প্রিমা দিদিকে কমেন্ট করেছেন যে প্রিমা দিদি আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে যুবতের ভূমিকা কতটুকু? ধন্যবাদ দাদা। আমাদের সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য আর কি যুবদের যেটা ভূমিকা, সেটা যদি আমি বলি, তাহলে আমি আমার মতো করে যদি বলি, তাহলে বলবো যে আগে ডিজে কে একটু বসায় রাখতে হবে। আমাদের এখন যেটা হয়েছে যে আমরা ঢোল দিয়ে যে নাচ হয় এটা আমরা ভুলেই গেছি। আমাদের বিয়ে বাড়িতে মাড়োয়াতে আমরা যেটা দেখি যে আমাদের ঢোলের যে নাচগুলো আছে সেগুলো আর হয় না। এখন হয় কোনটা? বক্সের নাচ, মানে ডিজে নাচ। যদি একটা বিয়ে বাড়িতে বক্স না নিয়ে আসা হয় তাহলে আমরা নাচ করি না, বা সেই বিয়ে বাড়ির ত্রিসীমানায় যাই না। তাহলে আমাদের যুবদের উচিত এই জিনিসটাকে স্কিপ করে আমরা ডিজে নাচ করব, কিন্তু আমরা সবার আগে আমাদের যে ঢোল, আমাদের যে বিশেষ ঐতিহ্য ঢোল, ঢোলের বিভিন্ন রকম তাল আছে, বিভিন্ন রকম লয় আছে, বিভিন্ন রকম ভাগ আছে। এই জিনিসগুলো আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং সেটা কারা ফিরিয়ে আনবে? এটা উচিত আমাদের নিজেদেরকে ফিরিয়ে আনা। আবার সেই সাথে আমাদের যুবদের যে মেইন যেটা কাজ আরেকটা, সেটা হচ্ছে আমাদের সকলকে একত্রিত করা। যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমাদের যে আজকে আমি যে জায়গাতে কথা বলছি, এই জায়গাতে কিন্তু সবাই যুবক। কেউ কিন্তু এখানে এরকম নাই যে তারা অনেক কাজে ব্যস্ত, তারা সময় দিতে পারে না, সেটা না। আমরা যুবক যুবতীরা আগায় আসতেছি বলে আজকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা যোগাযোগ করতে পারতেছি। যেমন আজকে এখানে যারা আছেন তাদের মধ্যে আমি শুধুমাত্র একজনকে চিনি, তাও আবার তাকে চিনছি কিভাবে? তার সাথে আমি একসময় পড়াশোনা করেছি দেখে তাকে চিনেছি। আর বাদ বাকি যারা আছেন তাদেরকে আমি চিনেছি এই লাইফে এসে। তার কারণ হলো আমাদের এই যে যোগাযোগটা, এটা আসলে সম্ভব না যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা। আমরা এই যে ফেসবুক অনলাইনের মাধ্যমে যে আমরা যোগাযোগটা করতে পেরেছি, এই যোগাযোগের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গার যে কমিউনিকেশন সেটা বের করতে পেরেছি। এবং সেই সাথে আমরা তাদেরকে যেমন উদ্যোগ দিচ্ছি যে আপনারা আপনাদের অঞ্চলের যে কৃষ্টি কালচারীয় যে প্রোগ্রাম গুলো আছে আপনারা সেটা করবেন, আমরা আমাদের এখানকার যে কৃষ্টি কালচারের প্রোগ্রাম গুলো আছে আমরা সেটা করব। এবং এটা আমরা কোথায় প্রদর্শন করব? সম্ভব নয় এত দূর থেকে আপনার এলাকায় গিয়ে প্রদর্শন করা, বা আমার এলাকা থেকে আপনারা আসবেন এখানে প্রদর্শন করবেন, কখনোই সম্ভব নয় এটা। সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনলাইনে এখন আপনারা যেটা আয়োজন করেছেন কম্পিটিশনের, এই জিনিসটা এটা যদি প্রতিনিয়ত হতে থাকে, দেখা গেল একটা কম্পিটিশন দিলাম, হয়ে গেল 6 মাসের মধ্যে আমরা একে অপরের চেহারা দেখলাম না, কোনো কম্পিটিশনও দেখলাম না। আসলে এটা না, যদি এটা আমরা অনবরত চালিয়ে যাই, এই যে কম্পিটিশন গুলো যখন মানে প্রত্যেক মাসে একটা করে হবে, বা এক সপ্তাহ 2 সপ্তাহ পর পর একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কম্পিটিশনে যে দরকার তা কিন্তু না, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটার মধ্যে আমরা একজন আরেকজনকে চিনবো, জানবো, আমরা আমাদের সংস্কৃতিটাকে বুঝতে পারবো। সেই সাথে আমরা যুবকরাই যখন দেখবো যে হ্যাঁ আজকে রাজশাহী, দেখা যাচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, তারা এই যে এত সুন্দর ফেসবুকের মধ্যে অনলাইনে তারা দেখা যাচ্ছে তারা
সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য তারা নাচ করছে, গান করছে, কবিতা আবৃত্তি করছে, নিজের ভাষায় একটা গল্প বলছে, নিজের ভাষা দিয়ে একটা নাটক করছে। তখন অবশ্যই আমিও চাইবো যে আমার এলাকাতে আমিও এটা করি, তারাও আমাকে চিনুক, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানুক। এভাবে করে আমরা আসলে যুবকটাই আমরা পারি এটা করতে। আর দ্বিতীয়ত, যেটা প্রথমে আমি বললাম যে ডিজে, এখন সব সম্প্রদায়ে ডিজে ঢুকে গেছে। কারণ ডিজে না হলে আমাদের বিয়ে বাড়ি সম্পন্ন হয় না, আমাদের মাড়োয়ার নাচ সম্পন্ন হয় না। তাহলে আমরা চাইবো যে মানে আমাদেরই উচিত যে আমাদের ঢোলের যে ঐতিহ্য, সে ঢোলের ঐতিহ্যটা ধরে রাখা। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে। আশা করি কমেন্টকারী আপনার উত্তর পেয়েছেন। মিলন দাদা, এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন যে যুবতের ভূমিকা কতটুকু, মানে খুব সংক্ষেপে বলেন। মিলন দাদা, আপনি আনমিউট করেন। ধন্যবাদ জানাই আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি টিমাজির সাথে একমত যে আমাদের বিয়ে বাড়িতে আসলে কি ঘটনা ঘটে। আহ, আমাদের এই ডিজেটাকে প্রথমে বাদ করতে হবে। আমি বাদ করতে হবে না সেটা বলতেছি না, কিন্তু আমাদের কৃষ্টি কালচার ভিতরে এই মারাত্মক একটা ভাইরাস হচ্ছে আমাদের ডিজে। এই ডিজের কারণে আমাদের সম্প্রদায়ের যে নাচ গান, যে তাল লয় আছে, এগুলো আসলে আমাদের বিকৃতি হচ্ছে বা এটা বিলীন হচ্ছে। তো আমিও প্রিমাদের সাথে একমত। আমাদের এই ডিজেটাকে আমাদের এই অন্য মানে দ্বিতীয় চয়েসে রাখতে হবে আমাদেরকে। তৃতীয় চয়েসে প্রথমে আমাদের কালচার, তারপরে ডিজে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিজে বর্জন করতে হবে, মানে বাদ দিতে হবে না, সেকেন্ড চয়েসে রাখতে হবে। প্রথমত আমাদের সংস্কৃতিরটাকে প্রায়োরিটি দিতে হবে। সময় সীমিত হওয়ার কারণে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্নে আমরা চলে যাই। যে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, সমাজের মানুষের কাছে কি আশা করেন আদিবাসী সংস্কৃতি রক্ষায়? এ বিষয়ে জয়ন্ত দাদার কাছে আমরা জানতে চাই যে আপনি কি আশা করেন। আমার মনে হয় আমাদের সমাজের কাছে আমি আশা করি বিশেষ করে, সেটা হচ্ছে আমাদেরকে সুযোগ প্রদান করা। কারণ যেহেতু আমি অন্য একটা আমি মুসলিমদের মানে মাঝখানে বসবাস করি, তাহলে এটা যেহেতু আমার সমাজ, তাহলে আমার আমার তাদের উচিত আমাদের যেন একটা সুযোগ দেয় আমার কৃষ্টি কালচারকে যাতে আমি তুলে ধরতে পারি। আর সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমার মনে হয় যদি আমরা একত্রিত হয়ে যদি তাহলে আমাদের এই বর্তমানে আদিবাসী জনগোষ্ঠীগুলো শক্তিশালী হইতে পারবে না। এবং আমরা যদি সকলে মিলে যদি একত্রিত হয়ে যদি কার্যক্রম গুলো পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক জাতিগোষ্ঠীর কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু উন্নতি কিন্তু সম্ভব নয়। তাহলে আমি বলবো যে শুধুমাত্র সমাজ নয়, আমাদের যে রাষ্ট্র রয়েছে তারাও যদি আমাদের প্রকৃতি ভালো মতন যদি আমাদেরকে যদি পরিচর্যা যদি না করে বা আমাদের প্রতি যদি তারা তাদের সুদৃষ্টি না পড়ে, তাহলে আমাদের সমাজ বলে আমাদের কৃষ্টি কিন্তু আগামী দিনে কিন্তু টিকে থাকা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। এইটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ দাদা সুন্দর উত্তরের জন্য। আমরা চেষ্টা করব আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার। এখন পেট্রিকদার কাছে প্রশ্ন করতে চাই যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের সংস্কৃতি চর্চায় যুবদের অনীহা পরিলক্ষিত হয়। তাহলে কেন সেই অনীহা পরিলক্ষিত হয় যুবদের সংস্কৃতি চর্চায়? ধন্যবাদ। আসলে যুবশক্তি যে কোনো জাতির একটা মেরুদণ্ড। আর যখন সেই মেরুদণ্ডটাই সমস্যায় পর্যবেসিত হয়, তার মানে কি গোটা যুবশক্তি তথা
গোটা সমাজটাই একটা সমস্যার মুখোমুখি হয়। তো যারা যুবক রয়েছে এদের মধ্যে সংস্কৃতি চর্চার যে অনীহা, এটা হ্যাঁ কিছুটা সত্য, আবার কিছুটা সত্য নয় এই অর্থে যে বর্তমানে এই সংস্কৃতিটাকে বিভিন্ন ভাবে যে তুলে ধরছে সেটা হচ্ছে যুবশক্তি। তারাই মিডিয়া ব্যবহার করে, কিংবা আজকের মতো এই যে চাঁদপুকুর শান্তিরাজ যুব সংঘ যে আয়োজন করেছে, এই আয়োজনটাও কিন্তু যুব সংঘ কর্তৃক এবং যুবকরাই এই প্রচারটা করছে। তাহলে আমি এদিক থেকে কিছুটা আংশিকভাবে বলতে চাই যে আসলে যুবশক্তিটা কিছুটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরছে এবং বর্তমান যুগে এটা একটা সংরক্ষণ বলতে পারি, একটা দলিল স্বরূপ। আগে যে কথা আলোচনা হচ্ছে বা আমরা দেখি অনেক যুবক যুবতী সুন্দর প্রোগ্রাম করে এবং তারা রেকর্ড করে, আর এই রেকর্ড গুলো কিন্তু তাদের ভবিষ্যতের একটা, আর এটা সম্ভব হচ্ছে আমাদের যুবশক্তির মাধ্যমেই। কিন্তু তারপরেও আমাদের যুবকদের মধ্যে একটু অনীহা রয়েছে যে আমরা আমাদের সংস্কৃতি চর্চা করব না। আর এটার প্রধান কারণ হচ্ছে যে বিদেশি শক্তি, যে বিদেশি যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির প্রভাব। এটা আমার জাতির ক্ষেত্রেই শুধু বলবো না, প্রত্যেকটা জাতির ক্ষেত্রে, এবং এমনকি আমাদের এই বাংলাদেশের যে বাঙালি সংস্কৃতি রয়েছে সেই বাঙালি সংস্কৃতির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে যে পশ্চিমা যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির অপপ্রভাবের ফলে এখন যুব সমাজ অনেকটাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে আনন্দ বোধ করেন, যার কারণে এই যুব শক্তির একটা অংশ তারা আমাদের এই সংস্কৃতি, যেটা নিজস্ব বা দেশীয় নিজস্ব বা জাতিগত যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিটা চর্চা করতে গিয়ে তারা একটু অনীহা দেখা দেয়, অনীহা প্রকাশ করে। তো যুবশক্তির কাছে আরেকটা জিনিস উপলব্ধি হয় যে এই যে তরুণরা চাইলে অনেক কিছুই জয় করতে পারে। যে তরুণ ভাইয়েরা আজকে লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজের সংস্কৃতিকে ভালোবাসুন এবং সংস্কৃতির জন্য আপনি যুবক হিসেবে কি দায়িত্ব পালন করতে পারেন। এই যে সংস্কৃতি আজকে মিডিয়ার যুগে এসে চাইলে আমরা বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ করার একটা সুযোগ পাচ্ছি, তাহলে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি এই যুবশক্তি এই সংস্কৃতির চর্চায় নিজেকে আরেকটু জড়িয়ে রাখি তাহলে হয়তোবা আমাদের এই সংস্কৃতিটা ভবিষ্যতে হারিয়ে যাবে না। আর পাশাপাশি যে লোকেরা রয়েছেন আমাদের সমাজে, বৃদ্ধ বা প্রায় বয়স্ক রয়েছেন, আমাদের এই সংস্কৃতি সম্পর্কে যাদের অনেক জ্ঞান রয়েছে, তাদের কাছ থেকে এই যুবশক্তি যদি এই সংস্কৃতিকে ধরে রাখার একটা চেষ্টা করতে পারে, সংরক্ষণ করে রাখার জন্য, হয়তো তাদের কাছ থেকে সেই সংস্কৃতির বিভিন্ন দিকগুলো শিক্ষা নেওয়া এবং চর্চা করা, এবং বিভিন্ন এই যে প্রতিযোগিতামূলক বিভিন্ন কিছু হচ্ছে এইগুলোতে আরো বেশি জড়িয়ে ফেলা, তাতে এই যুবশক্তি তাদের অনীহাকে আরো পজিটিভলি তারা এই ভালোর দিকে আর কি ধাবিত করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই পেটেক দাদা আপনাকে, যে আসলে আমরা যুবরাই পারি আমাদের সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা যেন টিকায় রাখতে পারি আমাদের সংস্কৃতি। একই প্রশ্ন প্রিমা দিদির কাছে, যে আমাদের সংস্কৃতিটাকে টিকিয়ে রাখার জন্য যে যুবতের যে অনীহা, এই অনীহাটা কেন এবং কিভাবে এই অনীহাটা দূরীকরণ করা যায়, এ বিষয়ে সংক্ষেপে আপনি কিছু বলুন। আমি আমার জীবন থেকে নেওয়া ছোট্ট একটা কথা আজকে বলবো। সেটা হচ্ছে আমি যখন 2018-তে প্রথম যখন একটি হসপিটালে জয়েন করি, তখন সবাই যখন জানলো যে আমি আদিবাসী, প্রথমে জানতে চাই আমি খ্রিস্টান, পরে যখন আমার কথায় আমার নাম শুনে তারা যখন বলে যে এটা কি, আমার টাইটেল মিন্স, বলে যে এটা কি, তা আমি যখন বললাম যে এটা টাইটেল, এটা কেমন টাইটেল, যখন বললাম যে আমি আদিবাসী, তখন তারা আমাকে একটু অ্যাভয়েড করতো, আমাকে অবহেলা করতো।
দেখা যায় তো আজকে আমাকে হয়তো অ্যাসিস্ট করতে হবে, দেখা গেল তারা বলতো যে দিদি আপনি পরের দিন করেন, আজকে দরকার নেই। তো এরকম তাদের কাছে এই যে ছোট ছোট অবহেলা, তারা আমার সাথে কথা বলতো উপরে উপরে, আমি যেখানে বসতাম দেখা যেত তারা সে জায়গাটা এত ভালোভাবে করে দেখতো না। আমি যে টেবিল চেয়ারে বসতাম দেখা যেত যে আমার সেখানে রুগীরা আসবে, দেখা গেল এখন পর্যন্ত আমার রুমটা তারা পরিষ্কার করেনি। আমি গেছি, আমি গিয়ে দাঁড়িয়ে আছি, তাদেরকে একজনকে ডাকলাম, তারা আসলো কোনো মতে শুধু পরিষ্কার করে দিয়ে চলে গেল। তো এরকম এই যে অবহেলাগুলো, এই অবহেলাগুলো আমাদেরকে জয় করতে হবে। আমরা যদি এই অবহেলাগুলো জয় করতে না পারি তাহলে আমরা আমাদের সংস্কৃতিটাকে মানুষের সামনে প্রচার করতে পারবো না, মানুষের সামনে দেখাতে পারবো না। আমি যখন আমার অবহেলাগুলোকে ভালোবেসে আমি এই অবহেলাটাকে আপন করে নিয়ে তাদের সঙ্গে খোলামেলা কথা বলবো, তাদের সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপে তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গে কাজ করব, তাদের সঙ্গে মিশবো, তখন আমি সবাইকে আমার সংস্কৃতিটা তুলে ধরতে পারবো। আমি সেখানে 3 বছর, প্রায় 3.5 বছরের মতো কাজ করেছি। 3.5 বছরে এখন তাদের সাথে আমার এমন একটা সম্পর্ক যে তারা যদি কখনো আমার বাড়ির আশপাশেও আসে একটাবার হলেও আমাকে ফোন দিবে, একটাবার হলেও তারা আমার সঙ্গে দেখা করে যাবে। আর আমিও মাঝখানে ঢাকায় ছিলাম, যখন রংপুরে আসতাম তখন আমি একটাবার হলেও আমি সেই চিরচেনা আমার জায়গা, আমি সেখানে যেতাম, তাদের সঙ্গে আমি কথা বলতাম, দেখা করতাম, একদম একটা আত্মার মতো সম্পর্ক হয়ে গেছিল। ঠিক সেভাবে করে আমরা কিন্তু আদিবাসীরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে অবহেলা পাই। একজন মুসলিম ফ্রেন্ডের সঙ্গে মিশতে গেলে একটা অবহেলা পাই, ক্লাসে নিজেকে পরিচিত করতে গেলে একটা অবহেলা পাই। এই যে অবহেলাগুলো, এগুলো আমাদেরকে জয় করে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা অবহেলা কাটিয়ে উঠার চেষ্টা করব আর আমাদের সংস্কৃতিটাকে চর্চা করব। তো এই মুহূর্তে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু সময় সীমিত হওয়ার কারণে অলরেডি অনেক সময় চলে গেছে। তো এই মুহূর্তে আমরা লাস্ট বাসন্তী দিদির একটা গান শুনবো। হ্যালো বাসন্তী দিদি। হ্যালো বাসন্তী দিদি। ঝিপিরে ঝিপিরে গায়ে জড়িলো হলেন দিনে কালসারে, ঝিপিরে গায়ে জড়িলো হলেন দিনে কালসারে, দেখি সবই গতি হিজু কানা হাসে, আজা হিজু হরিণ কলা ঘড়ি, দেখি সবই গতি হিজু কানা হাসে, আজা হিজু হরিণ কলা ঘড়ি। ঝিপিরে ঝিপিরে গায়ে জড়িলো হলেন দিনে কালসারে, ঝিপিরে ঝিপিরে গায়ে জড়িলো হলেন দিনে কালসারে, দেখি সবই গতি হিজু কানা হাসে, আজা হিজু হরিণ কলা ঘড়ি, দেখি সবই গতি হিজু কানা হাসে, আজা হিজু হরিণ কলা ঘড়ি। Udari milkhan kati gayana, udari milkhan kati bahana, udari milkhan kati gayana, udari milkhan kati bahana, hipiri 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 hipiri
সরবরণী লহরিনা তারার পিছনে ঠান্ডা খানা, সরবরণী লহরিনা তারার পিছনে ঠান্ডা খানা, আন্ধারে মানের ভোরে নামাসে রাতি কোলে রে নিগোলে না, আন্ধারে মানের ভোরে নামাসে রাতি কোলে রে নিগোলে না, ঝিপিরি ঝিপিরি গায়ে জড়ে রহলেন কিনে শাশুড়ি, ঝিপিরি ঝিপিরি গায়ে জড়ে রহলেন কিনে শাশুড়ি, দিনী সাউতি জাতি ভিজু কানা ভাবে আচ্ছা ভিজু হরিণ করি, গাতে জমে হন কানা ভাবে মনে আয় গিয়ে খোঁজো কানা, আঞ্চাতে মাঝের ঝোলে নামাসে রাতে কোলে রে নিগোলে না। ধন্যবাদ দিদি, সুন্দর গান শোনানোর জন্য। এই গোটা লাইভে আপনি সুন্দর গান শুনিয়ে আমাদেরকে প্রাণবন্ত করে রেখেছিলেন, এই জন্য অনেক ধন্যবাদ জানাই। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্বে, এখন শুধু শুনতে চাই যে দাদা দিদিরা আপনাদের আমাদের প্রোগ্রামে এসে কেমন লাগলো। জয়ন্ত দাদা। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই শান্তিরাজ যুব সংগঠনকে এত সুন্দর একটি আলোচনা সভা করার জন্য। আমাদের এই আলোচনা সভাতে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি আমার জাতিকে এবং আদিবাসী সমাজকে নিয়ে কিছু কথা বলতে পেরেছি সকলের মাঝে। আমি মনে করি যে আমাদের এই সুন্দর এই আলোচনা সভাগুলো যেন আগামীতেও আরো থাকে, তাহলে আমরা আমাদের সংস্কৃতিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দাদা। মিলন দাদা, আপনি কিছু বলবেন, কেমন লাগলো? কোনো সংযোজন বিয়োজন করা উচিত কিনা? ধন্যবাদ জানাই চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনকে এই সুন্দর একটা আলোচনা সভা বা আমাদের মত প্রকাশের, বর্তমান যুব সমাজকে মত প্রকাশের একটা স্টেজ তৈরি করে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শান্তিরাজ যুব সংগঠনকে ধন্যবাদ জানাই। এর সাথে আমি আপনাদের বা আমাদের যুব সমাজ বা আমাদের ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে আমাদের চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনের পক্ষ থেকে দিনাজপুরেও আর কি বর্তমানে ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতেছে। তো আমরা চিন্তা করতেছি, বা চিন্তা না, আমরা কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি। আমরা আমাদের আশেপাশে দিনাজপুরে যে ছাত্রছাত্রী এখনো রেজিস্ট্রেশন করে নাই, আমরা বিনামূল্যে তাদের রেজিস্ট্রেশন করে দিব চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনের পক্ষ থেকে। আমি এটাতে স্বেচ্ছায় আমি মতামত প্রকাশ করলাম। আর আমি জানাতে চাই আমাদের ছাত্রছাত্রীদের যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই, আমাদের আশেপাশে যারা দিনাজপুরে থাকেন, আমাদের সাথে যেন যোগাযোগ করে আমরা রেজিস্ট্রেশন করে দেবো। আর এদেরকে আমরা হার্ড কপি না দিয়ে আমরা পিডিএফ কপি ইমেলে পাঠাই দিব, এরা প্রিন্ট আউট করে নিজেদের কেন্দ্রেতে এরা টিকা গ্রহণ করতে পারবে। ধন্যবাদ চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, খুবই সুন্দর একটি সুযোগ আপনি বললেন যে যারা টিকা রেজিস্ট্রেশন করতে পারে না বা চাইছেন যে টিকা রেজিস্ট্রেশন করবেন, তাদের অতি সহজেই দাদারা টিকা রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। তো এই জন্য আর কি চাঁদপুকুর শান্তিরাজ যুব সংঘে কন্ট্যাক্ট করতে হবে। চলে যায় প্যাট্রিক দাদার কাছে, যে আপনার অনুভূতি কেমন লাগলো আমাদের এই প্রোগ্রাম? চাঁদপুকুর আমার একটা ভালোবাসার নাম, কারণ সেই ছোট থেকে চাঁদপুকুরে বড় হওয়া, চাঁদপুকুরের পরিবেশের সাথে নিজেকে অনেকটাই খুব আপন ভাবে নিয়েছি। তো গতকাল যখন আমাকে সের্জ জানালো যে মিটিং এ থাকতে হবে, আমি শিহরিত এই জন্যই যে আমাদের এলাকা থেকে আমি প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছি,
বা একটা বড় প্ল্যাটফর্মে এভাবে অনেকজনের সাথে আমার নিজের মতামত বিনিময় করতে পারছি। খুবই ভালো একটা উদ্যোগ এই চাঁদপুকুর যুব সংঘের পক্ষ থেকে। তো এই জন্য যারা জড়িত আছে, সের্জ, সুবল এবং বিশেষ করে আজকে সৈকত বাবু, তোমার উপস্থাপনাটা খুবই সুন্দর ছিল এবং খুবই সুন্দরভাবে তুমি যেভাবে পরিচালনা করেছো, খুবই সুন্দর। তো সাধুবাদ জানাই, তোমার এই প্রচেষ্টা আরো এগিয়ে যাক। আর যারা জড়িত আছে এই যুব সংঘে, আমার ছোট বা আমার ক্লাসমেট অনেকেই জড়িত আছে এটার সাথে, তাহলে তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি আগামীতে এইরকম অনেক প্রোগ্রাম হবে। শুধু এটা নয়, এই লাইভ প্রোগ্রাম নয়, পাশাপাশি আরো অনেক প্রোগ্রাম হাতে নেওয়া হয় আমি শুনি, এবং খুব ভালো লাগে যে যুবকরাই চাইলে আমাদের এই পৃথিবীকে নতুন একটা পৃথিবী দান করতে পারবে, আমাদের আদিবাসীদের মনে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারবে, আমাদের আদিবাসীদের একটা ভিন্ন পথে, সুন্দর পথে পরিচালনা করতে পারবে। আজ আমরা আমাদের জাতিগতভাবে আমরা অনেক একজন আরেকজনের সাথে অনেকভাবে সংঘাতে জড়িত, কিন্তু আমরা সবার প্রতি আমি যেটা বলতে চাই, আমরা আদিবাসী, আমরা অনেক দিক থেকে, অনেক অধিকার থেকে বঞ্চিত। আজকে রাষ্ট্র থেকে বা এলাকার বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। তাই যারা এইভাবে এগিয়ে এসেছেন, আপনারা যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা আপনাদের এলাকায় যে আদিবাসী ভাই বোন বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের গুরুজন যারা রয়েছেন, তাদের সেই সুযোগ সুবিধা প্রাপ্তিতে বা আমাদের নিজেদের যে সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রপ্রদত্ত রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো ন্যায্যভাবে প্রাপ্তিতে আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। এবং এই তরুণের শক্তি যেন আমাদের এই সুন্দর জীবনকে, আদিবাসীর এই সুন্দর জীবনধারাকে বদলে দিতে পারে, সুন্দর পথে পরিচালিত করতে পারে। ধন্যবাদ চাঁদপুকুর যুব সংঘ। জয় হোক চাঁদপুকুর যুব সংঘে। ধন্যবাদ দাদা আপনাকেও। যাই হোক, আবার সকলকে ধন্যবাদ জানাই যে অতি ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আর যারা যারা আমাদের লাইভে এতক্ষণ উপস্থিত ছিলেন, যারা কমেন্ট করেছেন, যারা শেয়ার করেছেন, এই গ্রুপের সাথে যারা আছেন, সকলকেই ধন্যবাদ জানাই। প্রিমা দিদি, আপনার কেমন লাগলো? সর্বপ্রথম ধন্যবাদ জানাই চাঁদপুকুর শান্তিরাজ যুব সংগঠনকে। আসলে আমি যেটা মনে করি, আমি অনেক নগণ্য একজন, আমার এই জায়গায় কখনোই আসার কথা না, কিন্তু তারপরেও আপনাদের সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এখানে ডেকেছেন, আমার জাতি সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। সেই সাথে আমি একজন আদিবাসী মেয়ে হিসেবে একটা কথা সকলকে বলতে চাই, আমি সুপ্রভা প্রিমা মিন্স, আমার বাড়ি রংপুর এবং আমি সম্প্রদায়ের একজন উরাও। এই যে আমার ছোট্ট পরিচয়টা, আমি কিন্তু এখানে না আমার বাবার নাম বলছি, না আমার মায়ের নাম বলছি, না আমি কোথায় চাকরি করি, না আমি কিসে পড়ি, এটা কিন্তু আমি কিচ্ছু বলিনি। আমি শুধু জাস্ট বলেছি আমার নাম এবং আমি কোন সম্প্রদায়। আমি আজকে যারা এখানে লাইভে আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং আপনারা যারা রয়েছেন, আপনারা আপনাদের ফেসবুক থেকে শুরু করে আপনারা অনেক অ্যাকাউন্ট আপনারা চালু করেন, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যেটাই হোক, আপনারা কখনো আপনাদের নাম, সেই সাথে আপনাদের যে টাইটেল, মূল্যবান সম্পদ, যেটা আর 10 জনের কাছে নাই, শুধুমাত্র আমাদের কাছেই আছে, এই টাইটেলটা আপনারা কখনো বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করবেন না। আপনারা যেখানেই যান, যখনই আপনাকে নাম বলতে বলা হয়, আপনি দয়া করে আপনার নামের পরে অবশ্যই আপনার টাইটেলটা ব্যবহার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে। সকল দাদা দিদিদেরকে ধন্যবাদ জানাই আবারও যে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন। অলরেডি অনেক সময় চলে গেছে, তো আবারও চাঁদপুকুর যুব সংঘকে কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা আয়োজন করেছে আমাদের সংস্কৃতি চর্চার জন্য। এখানেই তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই এই প্রোগ্রামটি শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।